সেদিন আমরা 1 নং করছিলাম, 1 নং আর 2 নং সেম। আমি আজকে 3 নং করব। 3 নং কি বলছে দেখো, 3 নংয়ের ক নংয়ের প্রশ্নে বলছে সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় করো। অপরিশোধিত মূল্য মানে কি? যেই টাকাটা আমি পরিশোধ করিনি, পাইছো? 3 ক বলছে অপরিশোধিত সেবা সরঞ্জাম। তোমাকে খুঁজতে হবে কোথায়, সেবা সরঞ্জাম খুঁজতে হবে। ওইটার কত টাকা আমি পরিশোধ করি নাই সেটাকে বের করতে হবে আমার। তুমি এখানে দেখো আমাদের অঙ্কের মধ্যে সেবা সরঞ্জাম কত নাম্বারে কত তারিখে আছে? প্রথম সেবা সরঞ্জাম আছে 8 তারিখে, পাইছো? 8 তারিখে দেওয়া আছে ধারে সেবা সরঞ্জাম ক্রয় করছি না? ধারে মানে আমি টাকা দেই নাই, কিন্তু ধারে ক্রয় করছি 40,000। তারপরে খেয়াল করো 30 তারিখে দেওয়া আছে বাকিতে ক্রয়কৃত সেবা সরঞ্জাম মূল্য পরিশোধ 30,000, পাইছি? দেখো ওইটা কিনছি কত দিয়ে? 40,000 টাকা দিয়ে। আর টাকা দিছি কত? 30,000। তাহলে অপরিশোধিত কত টাকা রইলো? 10,000। বুঝতে পারছো? তাহলে আমাদের নিয়মটা কি হবে? এটা 3 ক গড়টা তো আমাদের একই, তারিখ বিবরণ টাকা টাকা। 2025 সাল কোন মাস কত তারিখে আমি সেবা সরঞ্জাম কিনছি? মে 8 নাকি? আমি কি লিখবো এখানে? লিখবো ধারে সেবা সরঞ্জাম ক্রয়। বুঝতে পারছো আমার কথা? ধারে সেবা সরঞ্জাম ক্রয় কত টাকাতে কিনছি আমি? এখানে 40,000 টাকাতে কিনছি। কেনার পরে আবার এই টাকাটা পরিশোধ করছি কত তারিখে? 30 তারিখে। কত টাকা দিয়ে দিয়েছি 30 তারিখ বলো তো? 30,000 টাকা মূল্য পরিশোধ। এটা প্লাস থেকে মাইনাস? মাইনাস। কত টাকা মাইনাস? 30,000। লিখবো যে কি? মূল্য পরিশোধ। মূল্য পরিশোধ কত করছি আমি? 30,000। অ্যান্সার কত? 10,000। শেষ। ক নাম্বার। ক নাম্বার বুঝতে পারছো? বলতে সেবা সরঞ্জাম অপরিশোধিত মানে কত টাকা পরিশোধ করিনি ওইটার দাম বের করতে বলছে। তাহলে কিনছি 40,000 টাকা দিয়ে, আর টাকা দিয়ে দিছি কত? 30,000। অপরিশোধিত রইল আমার কত টাকা? 10,000। উপরে হেডলাইন লিখতে হবে। কি লিখবা? ওই যে প্রশ্নটাই ক নাম্বার যা আছে লিখবো যে সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয়। ঠিক আছে? এখন খ নংটা দেখো। খ নাম্বার বলছে মাস শেষে জনাব আশফিয়ার মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব নির্ণয় করতে হলে কি কি লাগবে? এটা কিন্তু একটা কমন একটা প্রশ্ন। ঘর হবে এটাই, তারিখ বিবরণ টাকা টাকা, আর উপরে হেডলাইন হবে কি? মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়। আচ্ছা, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় আসবে প্রথমে মূলধন বসাতে হবে। কি বসাতে হবে? মূলধন। মূলধন বসানোর পরে সকল প্রকার আয়গুলা যোগ, ব্যয়গুলা বিয়োগ। কি বললাম? মালিকানা সত্ত্ব নির্ণয় করতে বললে মূলধন বসা। মূলধন বলতে কোনটা? আমি যখন ব্যবসা শুরু করব এটাই তো মূলধন। যখন ব্যবসা শুরু করব ওটা মূলধন। করার পরে প্রশ্ন যত আয় আছে আয়গুলাকে তুমি যোগ করবা, ব্যয়গুলাকে বিয়োগ করবা। আর যদি মালিক কোনো কিছু উত্তোলন করে থাকে সেটাকে বিয়োগ করবা। বুঝতে পারছো কথা? তাহলে মূলধনের বসানোর পরে আয়গুলা যোগ, ব্যয়গুলা বিয়োগ, আর উত্তোলন করলে বিয়োগ। তাহলে দেখি আমরা প্রথমে করি এখানে তারিখ বসে 2025 মে মাস না? মে মাসের 1 তারিখ। দেখো 1 তারিখে মূলধন আছে না আমাদের? ওই যে আইন পাশে এত টাকা বিনিয়োগ করছি, ব্যবসা শুরু করলে তো এটা মূলধন। কি লিখবো আমি? আইন পেশায় বিনিয়োগ। আইন যে কথা আছে সেই কথাই লিখবো, আইন পেশায় বিনিয়োগ। এটা তো বাড়ছে তাই না? এটা কমে নেই। বিনিয়োগ সংক্ষেপে লিখলাম। কত টাকা? 1,00,000 টাকা। এখন আমরা আয় এবং ব্যয়গুলা খুঁজবো। দেখি, খেয়াল করো, আগে অঙ্কটা বুঝে নাও। 4 তারিখ বলছে অফিস ভাড়া পরিশোধ করা হলো। এটা আয় নাকি ব্যয়? ভাড়া পরিশোধ ব্যয়। প্লাস নাকি মাইনাস? মাইনাস। তাহলে এটা হবে মে মাসের 4 তারিখ হবে মাইনাস ভাড়া পরিশোধ। বুঝতেছো তো? ভাড়া পরিশোধ কত টাকা পরিশোধ করছি আমি? ভাড়া পরিশোধ করছি 18,000 টাকা। এই যে 18,000, এটা হলো মাইনাস। মাইনাস মানে ব্র্যাকেট দিয়ে দিবা, একবারে রেজাল্ট নামাবো আমরা। ওকে? তারপরটা কি বলছে পড়ো তো? ধারে সেবা সরঞ্জাম ক্রয়। ধারে সেবা, এটা কি আয় ব্যয়? সেবা সরঞ্জামটা কি আমাদের? একটা সম্পদ।
সেবা সরঞ্জাম মানে একটা যন্ত্রপাতি কিনছি, এটা আমাদের আয় ব্যয় না। যন্ত্রপাতি মানে সম্পদ কখনো আয় ব্যয় হয় না, ঠিক আছে? তাহলে একটা মানে সেবা, একটা ফ্যান কিনলাম, একটা কম্পিউটার কিনলাম, একটা যন্ত্রপাতি কিনলাম, এটা ব্যয় না, এটা একটা সম্পদ নিয়ে আসতো। সম্পদ কখনো আয় ব্যয় হবে না, মনে থাকবে। পরেরটা বলছে কি দেখো, 12 তারিখ মক্কেলদের নগদের সেবা প্রদান, সেবা দেওয়া হলো, এই যে সেবা করছে, এটাকে আয় নাকি ব্যয় বলো তো? আয়। আয় হলে কি হয়? যোগ। আমি দেখবো যোগ, যোগটা কি লিখবো বলো তো? এখানে প্রশ্নে কি বলছে? মক্কেলকে নগদে আইনি সেবা, এখানে লিখবো মক্কেলকে নগদে আইনি সেবা। বুঝতে পারছো? আমি লিখলাম না। কত টাকা? 90,000 না? 90,000, 90,000। তারপরে কি আছে দেখো, অফিস কর্মচারীর বেতন প্রদান, এটা আয় নাকি ব্যয়? ব্যয়, লিখবো মাইনাস। এখানে লেখাটা কি লিখবো? অফিস কর্মচারীর বেতন প্রদান, যে লেখাটা থাকে সেটা। কত টাকা? 10,000। যেটা বিয়োগ সেটা ব্র্যাকেট দিব। তারপর দেখো 25 তারিখ ব্যাংক থেকে ঋণ নিছি, এটাকে আয় নাকি ব্যয় বলো তো? ব্যাংক থেকে ঋণ নিছি, ব্যাংক থেকে আমি ঋণ নিয়ে আসছি, এটাকে আমার আয় হয়েছে নাকি ব্যয় হয়েছে? এটা তো আয়ও না ব্যয়ও না। ব্যাংক থেকে ঋণ নিয়ে আসছি, এটা আমার দায়, এটাকে আমার আয় ব্যয়? আয় ব্যয় তো কোনো কিছু বিনিময়ে পাবো আমি। আমি ব্যাংক থেকে ঋণ নিছি, ধার নিয়ে আসছি, এটা আমার দায়, এটা এখানে আসবে না। মালিকানা সত্ত্বে মূলধন, আয় ব্যয় এবং উত্তোলন আসে। তারপরটা কি? 25-এর পরে 27 মক্কেলকে ধারে সেবা দেওয়া হলো, যেটা আসবে ধারে সেবা। কত তারিখ? সেবা করছি, যোগ না? সেবা করলে তো পাই আমরা টাকা। কত টাকা? 60,000। নামটা লিখে নিব, 60,000। বুঝতে পারছো এটা? পরেরটা কি? বাকিতে ক্রয়কৃত সেবা সরঞ্জাম মূল্য পরিশোধ, এটা কাই নাকি ব্যয় বলো? বাকিতে কৃত মানে বাকিতে যেটা কিনছিলাম, কেনার পরে এটার দাম পরিশোধ করে দিছি। বাকিতে একটা সরঞ্জাম কিনছিলাম না, এটার দামটা পরিশোধ করছি, এটা কি আয় ব্যয় হয়েছে কিছু? এটা কিন্তু আয় ব্যয় হয় নাই। সম্পদ কিনছিলাম, ওটা টাকা দিয়ে দিছি, ওটা আয় ব্যয় না। সম্পদের সময় কখনো আয় ব্যয় হয় না বলছিলাম। আর কিছু নাই। এখন আমি এটার কি করব? রেজাল্ট নামাবো। এই যে ক্যালকুলেটর, যোগ বিয়োগ, যোগ বিয়োগ যোগ, যা দিব তার অ্যান্সারটা আমি লিখে বলবো। অ্যান্সারটা কত আসে? তাহলে এটা যোগ করলে কত আসে? 2,22,000, ঠিক আছে? যোগ বিয়োগ ভালোভাবে করে নিবা, ওকে? 2,22,000। গ নাম্বারটা খেয়াল করো, মে মাসের 8, 12, 25, 30 তারিখের লেনদেনের দ্বারা হিসাব সমীকরণের প্রভাব দেখাও। হিসাব সমীকরণের প্রভাব মানে কোন নিয়ম? ওই যে অটিস্টিক নিয়ম। বলছি খাতাকে তোমরা এভাবে উল্টা করে নিবা, উল্টা করে এভাবে ছক কাটবা, নাহলে কিন্তু হয় না অনেক সময়, ঠিক আছে? তাহলে দেখি আমরা করি। কত তারিখ? এই যে এইভাবে আগে ঘরটা করে রাখবা, তারিখ, সাল, নগদ, মালিকের সত্ত্ব, আর এখানে মন্তব্য। এ ইকুয়াল টু এল প্লাস ওই, এই পাশ সম্পদ, এই পাশ দায় আর মালিকের সত্ত্ব। কয় তারিখ করতে বলছে প্রথমে? মে মাসের 8। 8 তারিখ বলছে দেখো, ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো। আমার জাবেদা জানতে হবে, ধারে সেবা সরঞ্জাম কিনছি, এটা কিসের রুলসে আসে? এখানে কি সম্পদ আছে বলো তো? সেবা সরঞ্জামটা কি? সেবা সরঞ্জাম একটা সম্পদ মানে একটা যন্ত্রপাতি। সম্পদের রুলসটা কি ছিল? সম্পদ যদি আসে সম্পদকে ডেবিট বলতে হবে, আর সম্পদ চলে গেলে সম্পদকে ক্রেডিট বলতে হবে। তাহলে ধারে সেবা সরঞ্জাম আসছে, তাহলে সেবা সরঞ্জাম কি ডেবিট নেই ক্রেডিট? ডেবিট। তাহলে সেবা সরঞ্জাম ডেবিট। সেবা সম্পদের ঘর আছে, কই নেই তো আমি, তাহলে আমি এখানে দিব সেবা সরঞ্জাম, নাম লিখবো সেবা সরঞ্জাম। সেবা সরঞ্জাম লিখছি। আরেকটা কি হিসাব আসবে? ধারে কিনছি, ধারে কিনলে কি আসে? পাওনাদার অথবা প্রদেয়। প্রদেয়টা কোথায় বসে? সম্পদ পাশে নাকি দায় পাশে? দায় পাশে। এখানে লিখবো আমি কি? প্রদেয়। এখানে কি লিখবো? প্রদেয় বা পাওনাদার, একই কথা, ঠিক আছে? তাহলে এখন আমি বসাই, দেখি যে কোনো এক পক্ষ বুঝবো। মনে আছে রুলসটা? প্রথম আমরা সেবা সরঞ্জাম বসাই। আচ্ছা, সেবা সরঞ্জাম যে কিনছি, এটা কি বাড়ছে নাকি কমছে? বাড়ছে, মানে প্লাস। কত টাকা? 40,000 বাড়ছে। এখন দেখো আরেকটা কোথায় বসবে?
এই পাশে বসবে, আমি বুঝবো না, আমি জাস্ট টেকনিক কাটাবো। এই পাশে প্লাস হয়েছে, এখন অপর পাশে কি হবে? প্লাস। মানে এই পাশে যা হবে এই পাশেও তা হবে, মাঝখানে সমান, তাহলে আমি প্লাস দিয়ে দিব। আমার এইটার বোঝার দরকার নেই আমি কেন প্লাস দিলাম। ঠিক আছে, মন্তব্য শেষে লিখবো বলছি। 8 তারিখে পরে কয় তারিখ? 12 তারিখ। 12 তারিখ বলছে মক্কেলকে নগদে আইনি সেবা দেওয়া হলো। নগদে আমি সেবা করছি, নগদ কথা আছে? নগদ কথা আছে? আচ্ছা, জানি নগদের রুলসটা কি? নগদ কখন ডেবিট কখন ক্রেডিট হয়? নগদ নগদ মানে নগদান কখন ডেবিট হয় কখন ক্রেডিট হয়? নগদান আসতে ডেবিট হয় নাকি গেলে ক্রেডিট হয়? নগদ অর্থ আসতে ডেবিট, নগদ চলে গেলে ক্রেডিট। তাহলে দেখো, নগদে আমি সেবা করছি, সেবা করে নগদ টাকা পাইছি নাকি দিচ্ছি? সেবা করায় নগদ টাকা পাইছি, মানে একজনের সেবা করছি। ধরো তুমি কারো পা টিপে দিছো, এগুলো বিনিময়ে টাকা পাবা না, তাই নগদ টাকা বাড়ছে। এই যে নগদে ঘর আছে, তাই নগদে বাড়ছে মানে প্লাস। কয় টাকা? 90,000 টাকা না? আচ্ছা, নগদে করছি। জাবেদারে কি আমাদের? নগদান ডেবিট। আর ক্রেডিট কি? নগদান ডেবিট। কি করছি? সেবা করছি, সেবা হিসাব ক্রেডিট। সেবার ঘর কোনটা? সেবা কোনটা কোনটা বসবে? সেবাটা কি আমাদের, আয় নাকি ব্যয়? আয়। এই যে মালিকানা সত্ত্ব। সেবা মানে কি? সেবা তো কোনো সম্পদ না, সেবা দায়ও না, তার মানে সেবা মালিকানা সত্ত্বে বসবে, যেগুলো না হয় আয় ব্যয়গুলা। তাহলে এইখানে প্লাস হয়েছে, এখানে কি হবে? প্লাস। দুই পক্ষটা আমাদের সমান হতে হবে। এক পক্ষ বুঝবা, দুই পক্ষ বোঝার দরকার নেই। গেল আমাদের কয় তারিখ? 12 তারিখ। 12 তারিখে পরে আমরা আসি কত তারিখ? 25 তারিখ। আসি এখন 25 তারিখে। 25 তারিখ আমাকে আরাফাত বলবা, ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, তাই না? আমি ব্যাংক থেকে ঋণ নিছি, নগদের রুলস আছে নাকি নাই? সবসময় বুঝবে আগে নগদ আছে কিনা। নগদ টাকা বাড়ছে নিয়ে কমছে বলো তো? নগদ টাকা বাড়ছে। নগদ কি প্লাস কি মাইনাস? প্লাস। কত টাকা প্লাস? 1,00,000 টাকা। আচ্ছা, ব্যাংক থেকে ঋণ নিছি, নগদান ডেবিট। আর ক্রেডিট কি হবে বলো তো? ব্যাংক থেকে ঋণ নিয়ে আসছি, ব্যাংক আসবে না। আমি বলছি ব্যাংক থেকে ঋণ, এটা ঋণ নামে আসবে। যদি বলতো ব্যাংকে জমা অথবা ব্যাংক হতে উত্তোলন, তাহলে ব্যাংক আসবে। কিন্তু ব্যাংক থেকে ঋণ নেওয়া মানে ঋণ একটা দায়। ঋণ একটা কি দায়, যেহেতু ঋণ নাম আছে, ঋণের একটা ঘর আসবে। ঋণের একটা ঘর আসবে, এই যে ঋণ। বুঝতে পারছো? তাহলে এইটা প্লাস, এটা কি হবে? প্লাস। বুঝছো তো কেন? ওই যে আমরা সুরিবিদ্যা মহাবিদ্যা শিখছি একটা। তারপরে আসি আমরা লাস্ট এন্ট্রি, 30 তারিখ শেষ। খেয়াল করো, 30 তারিখ বলছে বাকিতে ক্রয়কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ। মূল্য পরিশোধ করে দিছি। নগদের রুলস আছেন এখানে? নগদ টাকাকে আসছে নিয়ে গেছে, গেছে। নগদান ডেবিট নিয়ে ক্রেডিট, ক্রেডিট। কিন্তু এই যে নগদান আছে ঘর, নগদ চলে গেছে না? কত টাকা চলে গেছে? 30,000 টাকা চলে গেছে। চলে যাওয়া মানে কি? মাইনাস। এই যে মাইনাস মানে ব্র্যাকেট দিলাম, দিলাম। এখন আরেক পক্ষ কি হবে? নগদান তো ক্রেডিট, ডেবিট কি হবে? বাকিতে কৃত যন্ত্রের মূল্য পরিশোধ। কাকে পরিশোধ করছি আমি? টাকাটা কাকে দিছি? পাওনাদারকে, এই যে পদেয়কে। এটা মাইনাস, আর এটাও কি হবে তাহলে? মাইনাস। দুই পক্ষ সমান। আর কোন এন্ট্রি আছে? শেষ। তাহলে এখন দাগ দিব। দাগ দিয়ে লিখবো কি আমি? উদ্ধৃত্ত লিখবো, তাই না? উদ্ধৃত্ত লিখবো। এখন এই যে সম্পদ পাশের গুলো যোগ বিয়োগ করবো। কিভাবে করব? একজন ক্যালকুলেটর হাতে নিবা। এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। মোট কত টাকা আসে সেটা বলবো আমাকে। আমি একবারে বসে দিই, এই দাগগুলো মুছে দিব। তাহলে 2 লাখ আসে না? 2 লাখ। আবার সেম ভাবে এইটাও করবো, এতটুকু মুছে যাবে। এইটাও সেম ভাবে করবো, যোগ বিয়োগ। 1 লাখ, 2 লাখ, হ্যাঁ, এইটাও আসে কয় লাখ? তোমার দুই পক্ষ কিন্তু মিলবে, বুঝছো? এটাও 2 লাখ, এটাও 2 লাখ, দুই পক্ষ মিলে গেছে। এই আমাদের অঙ্কটা শেষ। বাকি থাকে কিসের ঘর? মন্তব্যের ঘর। মন্তব্যের ঘর কোথায় বসে জানো? যেটা তুমি মালিকানা সত্ত্বে বসবে সেটাই মন্তব্যের ঘরে বসবে, এছাড়া না। এই যে মালিকানা সত্ত্বে বসছো, যেটা প্লাস সেটাকে বলা হয় আয়, আর যেটা মাইনাস সেটাকে বলা হয় ব্যয়। শুধু একটাই আসছে, এটাকে শুধু লিখবো কি? আয়। আমাদের অঙ্ক শেষ। ঠিক আছে।